রিসেন্টলি একটা দারুণ ঘটনা ঘটলো। এই অভিজ্ঞতাটা যারা আমাদের ট্রাভেল ট্রেডের ভাই শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য জানা খুব জরুরি। সেটা হলো যে আমাদের সাথে কাজ করে এক ভাই আছেন, নারায়ণগঞ্জে উনি থাকে। নারায়ণগঞ্জ নরসিংদী পাশাপাশি আর কি, এমন একটা বর্ডার এরিয়াতে। তো ওনার কাছ থেকে ওনার পাশের গ্রামের এক মুরব্বী চাচা এসে তার ছেলের জন্য বলতেছে যে আমার ছেলের দুবাইয়ের ভিসা হয়েছে, তুমি একটু চেক করে দাও। তো ওর কাছে আসার পরে ও চেক করে দিল। আমাদের সেই ভাইয়ের নাম হচ্ছে আসাদ ভাই। চেক করে দেওয়ার পরে আবার 2 দিন পরে আসছে, বলতেছে যে বাজান এই ম্যান পাওয়ার নাকি করা লাগে, তোমরা কি করো? তখন সে বলতেছে যে হ্যাঁ চাচা, আমরা তো ম্যান পাওয়ারও করি, ঢাকা থেকে আমরা এটা করাই নিই। তো তার কাছে দিছে, সে সামান্য কিছু প্রফিট রেখে সে আমাদের কাছে এটা ঢাকায় পাঠাই দিছে ম্যান পাওয়ার করে দেওয়ার জন্য। তো আমি আবার এটা আমার এক সহকর্মী আছে আমাদের ইমন ভাই, ওনার কাছে দেই ম্যান পাওয়ার করে দেওয়ার জন্য। সে অল্প সময় ম্যান পাওয়ার করে দিলে আমরা ওইটা যখন হ্যান্ড ওভার করে দিই, সে তার মতো করে বিদেশ চলে যায়। প্রায় বছরখানেক পরে হঠাৎ করে বিএমইটি অফিসে আমাদের এই ম্যান পাওয়ার যেই লাইসেন্সটা দিয়ে করা হয়েছে, যে রিক্রুটিং লাইসেন্সের আন্ডারে করা হয়েছে, এইটার এগেনস্টে একটা অভিযোগ দায়ের করা হয়েছে যে এরা নাকি বিদেশ পাঠাইছে, 6-7 মাস বেতন পায় নাই, অসুস্থ, এরপরে সে অনেক ভুগে চলে আসছে বাংলাদেশে। তার নাকি 4.5 লাখ টাকা খরচ হয়েছে, আর সে 6 লাখ টাকা এখন ক্ষতিপূরণ দাবি করতেছে। অথচ আমরা শুধু ম্যান পাওয়ারটা করে দিয়েছিলাম, আমরা হয়তো ওখান থেকে 500 টাকা আমাদের বেনিফিট হয়েছে। এখন এটা কার কাজ? এত আগে আমরা গেছি ভুলে, অনেক খোঁজাখুঁজির পরে আমাদের ইমন ভাই দেখলো এটা আমার রেফারেন্সে আসছে। আমি অনেক ঘাটাঘাটির পরে দেখলাম এটা আমাদের আসাদ ভাইয়ের মাধ্যমে আসছে। পরে আসাদ ভাইকে বিষয়টা জানাইলো, উনি এটা নিয়ে মাঠে তদন্তে নামে। ওখানে গিয়ে জানতে পারে যে ভিসা, টিকিট হতে শুরু করে সমস্ত কার্যক্রম যার সাথে করছে তার নাম হচ্ছে সোহেল। এই সোহেল ছেলেটার সাথে সমস্ত লেনদেন, এই যাত্রীগুলো তাকে না পেয়ে, তার সাথে যোগাযোগ করতে না পেরে বা কোনো একটা আলোচনায় আসতে না পেরে, সে তাদেরই গ্রামের আর একটা ছেলে আছে নাম রিপন, সে আবার রাজনীতি করে, সবগুলোই রাজনীতি করে পরে জানলাম। তো ওরা এই বলল যে কাগজপত্র আমাদেরকে দেন, আমরা দেখি একটা ব্যবস্থা নিয়ে দিই। এখানে ওদের উদ্দেশ্যের মধ্যেও কিছু ঝামেলা পরিলক্ষিত হয়। এটা আমরা যখন ফিজিক্যালি গিয়েছিলাম ওখানে চেক করতে, তখন আমরা গিয়ে এই জিনিসটা দেখলাম। তো ওরা ওর কাছে কি ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসগুলো থেকে নিয়ে এই ম্যান পাওয়ারের যে আইডি কার্ডটা সেটা পাইছে। পাওয়ার পরে ওখান থেকে লাইসেন্স নাম্বারটা নিয়ে সরাসরি অভিযোগটা করছে এই রিক্রুটিং লাইসেন্সের বিরুদ্ধে। অথচ তারা ম্যান পাওয়ার ব্যতীত আর কোনো কাজই করে নাই, সমস্ত কাজ করছে ওই সোহেল। ও জানে কোন কোম্পানি, কোন কত বেতন, কি কাজ, এইগুলা। তো আমরা ফিল্ডে ভিজিটে গেলাম নরসিংদীতে গিয়ে, আমরা তখন জানতে পারি যে এই ছেলেটা তা যেই কোম্পানিতে গেছে 3 মাস পর ওখান থেকে পালায় আসে, আরেকটু ভালো করার জন্য অন্য জায়গায় গেছে, কিন্তু গিয়ে সুবিধা করতে পারে নাই। তার উপর গিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে। যেহেতু তার মূল কোম্পানির সাথে চুক্তি নাই, ওরা তাকে সেই মেডিকেল যে ট্রিটমেন্ট কোম্পানির সাথে চুক্তি না থাকার কারণে ওরা ওই সুবিধাটা ওকে দেয় নাই। না দেওয়ার পরে ও অসুস্থ হয়ে ওখান থেকে ফেরত চলে আসছে। এসে সে এই কাণ্ড কারখানা করে সে আমাদের এই লাইসেন্সের উপরে অভিযোগটা দায়ের করছে। অথচ আমরা জাস্ট ম্যান পাওয়ার করা ছাড়া আর কোনো কিছুই আমাদের সম্পৃক্ততা নেই, আমরা জানিও না। তো বিএমইটি অফিস থেকে বলা হইলো যে দেখেন, এটা আপনারা যে কোনোভাবেই হোক মীমাংসা করেন, এইটা নয়তো আপনাদের উপরে জরিমানা চলে আসবে। আমরা তখন ওদের গ্রামে যাই, ওদের সাথে কথাবার্তা বলি। মানুষ কত ক্রিমিনাল হয়। তারা বলতেছে যে আমরা যার সাথে লেনদেন করছি সোহেল, তাকে তো আমরা লাগুর পাচ্ছি না, এখন কি আর করব, কোনো এক উসিলায় আপনাদেরকে পাইছি, আপনারা আমাদেরকে উদ্ধার করে দেন, জরিমানা দেওয়া লাগলে দেন, যা করা লাগলে করেন, মানে আমরা আমাদেরটা পাইলেই হইল। অথচ ওরাও জানে এটার মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। মানুষ কত ক্রিমিনাল।
মানে ওরা জানে এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এরপরে ওরা বলতেছে যে আমার কাজ হচ্ছে আমার ক্ষতিপূরণ পাওয়া। এবার কে ক্ষতিগ্রস্ত হইলে এটা দেখার বিষয় না। মানে কত দূষিত চিন্তা হইলে মানুষ এ ধরনের কাজ করতে পারে। তো পরে আমি আমার এক আইনজীবী ভাইয়ের সাথে পরামর্শ করলাম, সেও আমাদেরকে পরামর্শ দিল যেই সোহেল ছেলেটার সাথে তাদের পুরা সম্পর্কটা বিষয়টা আছে তার বিরুদ্ধে একটা জিডি করতে, যেন আসল যে এটার লায়াবিলিটি যার সে যেন এটা ফেস করে। যখন আমরা ওদেরকে জানাইলাম, বুঝাইলাম যে তোমরা হয় এটা উঠায় নাও ভদ্রভাবে, যেহেতু আমাদের সাথে কোনো কানেকশন নাই, আর যদি না হয় তাহলে প্রতারণার মামলা আমরা তোমাদেরকেও দিব। আমরাও এগুলো যখন সামনে আনলাম, আলোচনা করলাম, থানা পর্যন্ত যাবই, এমন সময় ওরা জানাইছে যে ঠিক আছে আমরা মিটমাট করতেছি। তখন ওই সোহেল ছেলেও বের হয়েছে, ওই যে আছে তারাও বের হয়েছে, হয়ে এরপরে ওই তারা একটা মীমাংসা করছে, মীমাংসা করে মিটমাট হয়েছে। তো তারা মিটমাট হইলে আমাদের পেরেশানিতে যায় নাই, যেহেতু আমাদের লাইসেন্সের ইস্যুটা এখনো পেন্ডিং আছে, নয়তো এটার উপর একটা জরিমানা, ক্ষতিপূরণ, লায়াবিলিটি চলে আসবে। তারপরে তাদেরকে আমরা সেখান থেকে এসে মুচলেখা দিয়ে সেই অভিযোগনামা উঠাইছে। এরপরে এখন আমরা বিষয়টা থেকে নিরাপদ। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন যে আমাদের দেশের মানুষজন, তাদের মেন্টালিটি, কর্মকাণ্ড কি পরিমাণ মানে দূষিত হইলে, যেইগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কিচ্ছু নাই, তারাও জানে, তারপরে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা আমাদেরকে এই হয়রানি করার চেষ্টাটা করলো। তো আলহামদুলিল্লাহ বড় ধরনের একটা বিপদ থেকে, ক্ষতিপূরণ থেকে আল্লাহ হেফাজত করছে। এই জন্য যারা আমাদের এই ট্রেডে নতুন আছেন, যারা আমরা ছোটোখাটো অনেক কাজ পেলেই আমরা ঝাঁপায়া পড়ি করার জন্য, তারা আগামীতে অন্তত এই যে বিষয়গুলো, সেন্সিটিভ বিষয়গুলো, এইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সাবধান হব। এবং এইটা তো একটা বিপদ থেকে বাঁচলাম, মাঝখানে এখন আরও বড় এক প্রতারকের খপ্পরে পড়ছি, বিশাল এক কমিউনিটির খপ্পরে পড়ছি। দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে এবং কাউকে এ ধরনের বিপদে না ফেলে। এই ট্রাভেল ট্রেডটা যতটা না প্রফিটেবল, তার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এখানে পদে পদে, কদমে কদমে খারাপ মানুষের বিচরণ। অনেক যাত্রী আছে ক্রিমিনাল মাইন্ডেড, অবৈধ চিন্তা নিয়ে ঘুরে। অনেক এজেন্সি আছে যারা এই ধরনের দূষিত চিন্তা নিয়ে ঘুরে। তো আসলে নিরাপদ না। আর আমরা জাতিগতভাবেই কেমন যেন অন্যকে ঠকানো, প্রতারণা করা, ধোঁকা দেয়া, এইগুলার মধ্যে আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি। এইটাই যেন একটা স্বাভাবিক রীতি হয়ে দাঁড়াইছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন ওই অবস্থাটা থেকে আল্লাহ হেফাজত করে। আসসালামু আলাইকুম।